প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো আমাকে জানাও। আমাকে স্পষ্টভাবে শুনতে পাও কিনা, আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আমরা আজকে সুইটেবল ওয়ার্ড এবং রাইট ফর্ম অফ ভার্ব এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো সুইটেবল ওয়ার্ড নিয়ে আগে আলোচনা করব, এরপর রাইট ফর্ম অফ ভার্ব। তো সুইটেবল ওয়ার্ডে আমরা বেশ কিছু মডাল ভার্ব ব্যবহার করে থাকি। এর মধ্যে আছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড রেদার, হ্যাড বেটার ইত্যাদি। তো হ্যাভ টু মডাল ভার্ব, এরপর তো ভার্বের বেস ফ্রম বসে। আর হ্যাভ টু দ্বারা আসলে বাধ্যবাধকতা বোঝায়। যেমন দেখো, আমাদের সমাজে অনেক লোক খারাপ আছে। যেমন দেখো, আমাদের সমাজে অনেক খারাপ লোক আছে, এরপর বলা হচ্ছে উই ড্যাশ রিমেইন অ্যাওয়ার অফ দেম। তাহলে এই খারাপ লোকগুলো, ব্যাড পারসনসের ব্যাপারে আমাদের কিন্তু সচেতন হওয়াটা খুব জরুরি। অবশ্যই সচেতন হতে হবে, এমন ব্যাপার না এটা কোনো হালকা ব্যাপার বা না করলেও হয়, অর্থাৎ এটা বাধ্যবাধকতা। সেক্ষেত্রে এখানে হ্যাভ টু আসতে পারে। তো এটা ঢাকা বোর্ডের কোশ্চেন ছিল। তো সেক্ষেত্রে এখানে হতে পারে উত্তর উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার অফ দেম, অর্থাৎ এই খারাপ লোকগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। হ্যাঁ, তো দেখো আরো এরকম উদাহরণ, আরেকটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। বলছে বন ধ্বংস হচ্ছে একটি আরেকটি বাক্য আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। বলছে বন ধ্বংস একটি বড় উদ্বেগের কারণ। আসলেই তাই। যদি পৃথিবীর সকল গাছপালা সব কাটা পড়ে, যদি পৃথিবীতে আর কোনো গাছপালা না থাকে, তাহলে মানুষের অস্তিত্ব থাকবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটাকে বাধ্যবাধকতা হিসেবে নিতে হবে। উই হ্যাভ টু টেক ইমিডিয়েট স্টেপস। তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ইমিডিয়েট স্টেপ নিতে হবে এগেইনস্ট কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। অপরিকল্পিতভাবে গাছ কাটার ব্যাপারে আমাদেরকে কি সিদ্ধান্ত নিতে হবে। তো এখন দেখো, এখানে আরো এরকম উদাহরণ আছে যেগুলো আসলে বাধ্যবাধকতা বোঝাচ্ছে। যেমন দেখো, এখানে বলছে যে আমাদের দেশকে যদি আমরা উন্নতি করতে চাই, দেশের উন্নয়ন চাই, তাহলে উই হ্যাভ টু এডুকেট। আমাদেরকে অবশ্যই এডুকেট হতে হবে, শিক্ষিত হতে হবে। আবার এখানে বলছে আরেকটা উদাহরণ, যে ধরো যে আমাদের হাতে আর কোনো সময় নেই এবং আমরা অনেকক্ষণ ধরে কোনো একটা আলোচনা করতেছি। তাহলে এরকম হতে পারে, এটা বাধ্যবাধকতা, যেহেতু হাতে সময় নেই, সুতরাং উই হ্যাভ টু কাম টু আ কনক্লুশন। আমাদের একটি কনক্লুশনে আসতে হবে, একটি সিদ্ধান্তে আসতে হবে। ঠিক আছে, এখন আসো আমরা একটু দেখি যে উড রেদার এবং হ্যাড বেটার এই দুইটাও তো মডাল ভার্ব, এরপরও ভার্বের বেস ফ্রম বসে। তাহলে আমাদের অর্থ বুঝতে হবে। উড রেদারে একটা সুবিধা আছে, উড রেদারের ক্ষেত্রে সাধারণত দেন হয়, আর যদি দেন নাও থাকে তাহলে এটা অধিকতর পছন্দ করা অর্থে উড রেদার ওয়ার্ডটা ব্যবহৃত হয়। যেমন আই উড রেদার রিজাইন মাই জব, আমি আমার চাকরি ছেড়ে দেবো, দেন টলারেট ইনজাস্টিস। বলছে অবিচার সহ্য করার থেকে, অবিচার অন্যায় সহ্য করার থেকে আমি আমার চাকরি থেকে রিজাইন দিব, এটা অধিকতর। আমি আমার চাকরি থেকে রিজাইন দিব, এটা অধিকতর ভালো। তাহলে দেন দেখে আমরা যদি দেখি যে এই যে ড্যাশের পরে আমরা একটা ভার্বের বেস ফর্ম পাই এবং সেখানে একটা দেন থাকে, আনডাউটেডলি সেটা উড রেদার হবে। ওকে, আচ্ছা, তো আসো আমরা একটু দেখি হ্যাড বেটার। হ্যাড বেটারটা হচ্ছে বরং ভালো, মানে হালকা বিষয়, মানে খুব হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর মতো বাধ্যবাধকতা নয়, বরং হালকা ব্যাপার। ওকে, তো দেখো এখানে আছে একটা উদাহরণ, ঢাকা বোর্ডে আসছে যে রিনা নামে একটা মেয়ের ড্রেসটা হচ্ছে খুবই ডার্টি, লুকস ভেরি ডার্টি, ইট ইজ ওল্ড অ্যান আপ, এটা অনেক পুরাতনও বটে। তো শি ড্যাশ বাই আ নিউ ড্রেস। তাহলে দেখো তার ড্রেস কিন্তু আছে, একটু ময়লা হয়েছে, পুরাতন হয়েছে, বাট মানে বরং ভালো সে আর একটা নতুন ড্রেস কিনতে পারে। এমন না যে আসলে তার পোশাক কিনতেই হবে এবং বাধ্যবাধকতা না, কারণ তার পোশাক আছে কিন্তু সেটা একটু পুরাতন হয়েছে বা নোংরা হয়েছে। তো সেক্ষেত্রে বরং ভালো অর্থে আমরা হ্যাড বেটার ইউজ করব। তাহলে আমরা দেখলাম এই তিনটা মডাল ভার্বের পরেই কিন্তু ভার্বের বেস ফর্ম বসছে, কিন্তু এটা অর্থের উপর ডিপেন্ড করবে, কিসের উপর ডিপেন্ড করবে? তো দেখো আমরা এখন তিনটা একসাথে নিয়ে আসছি, তিনটাই দেখো দেখতে একই রকম। এই যে টেক ভার্বের বেস ফর্ম, এখানেও কিন্তু গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম, এবং এখানেও তাই।
তাহলে দেখতে তো একই রকম, তাহলে এটা কোথায় কোনটা বসবে এটার জন্য সবচেয়ে তোমার দেখো কোন মডাল ভার্ব কোথায় বসবে সেটা ডিপেন্ড করবে অর্থের উপরে। যেমন হ্যাড বেটার, বরং ভালো, হালকা ব্যাপার বলছিলাম। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এটা বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর উড রেদার অধিকতর পছন্দ করা, এবং উড রেদারের ক্ষেত্রে সাধারণত দেন বসে। তো তাহলে তিনটার পরেই ভার্বের বেস ফর্ম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা দেখেছিলাম একটু আগে যে ডিফরেস্টেশন আমাদের জন্য একটা উদ্বেগের ব্যাপার, সুতরাং অবশ্যই গাছ কাটার বিরুদ্ধে আমাদেরকে হচ্ছে ইমিডিয়েট সিদ্ধান্ত নিতে হবে এবং অবশ্যই পদক্ষেপ নিতে হবে, না হলে আমাদের অস্তিত্বই থাকবে না, এটা বাধ্যবাধকতা। আর আমরা এখানে দেখছিলাম যে রিনা নামে একটা মেয়ের ড্রেসটা ডার্টি এবং অনেক পুরাতন হয়েছে, বাট এটা এমন না যে তার ড্রেস না থাকলেই নয়, এই কারণে এটা বরং ভালো, অধিকতর ভালো বোঝাতে এটা হ্যাড বেটার আসবে। একইভাবে দেখো যে উড রেদার হলো অধিকতর পছন্দ করা, তো উড রেদারের ক্ষেত্রে দেন আছে। অর্থাৎ আমরা দেখলাম এই তিনটা একসাথে দেখলাম, কারণ পরীক্ষা যখন একসাথে আসে তখন তোমরা কনফিউশনে পড়ে যাও। তো তোমাদের কনফিউশন দূর করার জন্যই তিনটা একসাথে দেয়া। এগুলো হচ্ছে ঢাকা বোর্ডের কোশ্চেন, এই তিনটা কোশ্চেনই। তো আমরা এই একই ধরনের মডেল ভার্ব যেটা দেখে তোমরা কনফিউশনে পড়ো সেটা আসলে এখানে আনা হয়েছে। একইভাবে আমরা আরও একটি দেখতে পারি যেটা উড রেদার হ্যাভ টু হ্যাড বেটার আছে। দেখো বলছে শিলা ইজ সাফারিং ফ্রম টুথেক, শিলা নামে একটা মেয়ের দাঁতে ব্যথা। তো দাঁতে ব্যথা এটা কিন্তু এমন না যে দাঁত ব্যথা করলে একটা লোক মারাই যাবে, অর্থাৎ এটা হালকা ব্যাপার। তো এটা হতে পারে তাহলে হ্যাড বেটার, যে শি হ্যাড বেটার সি আর ডেন্টিস্ট, বরং ভালো সে একটা ডাক্তার দেখাতে পারে। এখন কথা হচ্ছে যে সোহেল একটা ভালো ছেলে, কিন্তু সে ব্যাড কোম্পানিজ বা খারাপ লোকদের সাথে মিশতে চায় না, দেন ওয়ার্ডটাও আছে এবং ড্যাশের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে বোঝা যাচ্ছে যে সোহেল হচ্ছে খারাপ ছেলেদের সাথে মেশার থেকে বাসায় থাকতে অধিকতর বেশি পছন্দ করে, যে আমি খারাপ ছেলেদের সাথে মিশবো না, বরং আমি বাসায় থাকবো। তো সেক্ষেত্রে আমরা তো জানি উড রেদারের ক্ষেত্রে সাধারণত দেন বসে এবং এটা উড রেদার হবে। এখানে যেটা হয়েছে এ ধরনের উদাহরণ আমরা দেখছিলাম যে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করতেছি এবং আমাদের হাতে আর সময় নেই। উই হ্যাভ টু কাম টু আ কনক্লুশন, আমাদেরকে কনক্লুশনে যেতে হবে, কারণ হচ্ছে যে আমাদের হাতে আর সময় নেই, অর্থাৎ বাধ্যবাধকতা। ঠিক আছে, এই যে আমরা এখন অনলাইন ক্লাস নিচ্ছি, তো আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাস নেওয়ার কথা আছে, তো তাহলে আমাদেরকে অবশ্যই ওই নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে, এটা হলো বাধ্যবাধকতা। ওকে, তো আসো আমরা লেট অ্যালোনের ব্যবহারটা দেখি। লেট অ্যালোন, চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, এরকম অর্থে আসলে লেট অ্যালোন আসে। তো কেমন দেখো, সেটা হচ্ছে দ্য চাইল্ড কান্ট ওয়াক, বলছে এই শিশুটা, এখানে বলছে এই শিশুটি হাঁটতেই পারে না। তো এখানে মাঠে দৌড়াদৌড়ি তো চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। তো সুতরাং এই চিন্তাই করা যায় না, ভাবাই যায় না অর্থে লেটার অন আসতে পারে। যেমন দেখো রহমান নামে একটা গরিব লোকের কথা বলা হচ্ছে, বলছে সে একটা শার্ট কেনার মতো ক্ষমতা রাখে না, লেট অ্যালোনে কার, অর্থাৎ একটা গাড়ি কিনবে এটা তো চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। ঠিক আছে, তো এভাবে আমরা এটা দেখতে পারি। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস ইট লাইক, এগুলো একসাথে শিখবো। কেন একসাথে শিখবো, এটার কারণ আছে। কারণটা হচ্ছে এগুলো আবার দেখতে একই রকম। তো হোয়াট ইফ অর্থ কি জানো? তো হোয়াট ইফের ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করা যায়, সেই টেকনিকটা হচ্ছে হোয়াট ইফ তখনই হতে পারে যদি গ্যাপের পরে আমরা সাবজেক্ট ভার্ব দেখি এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দেখি। অর্থাৎ এখানে যেমন আছে যে ড্যাশ ইউ আর ড্রাইভিং এ বাইক অ্যান্ড মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, এখানে একটা জিজ্ঞাসা আছে, শুরু হয়েছে সাবজেক্ট ভার্ব দিয়ে। তাহলে কি যেন অর্থে আমরা এটাকে হোয়াট ইফ দিব। আমরা এই কৌশলটা জানলাম যে এখানে যদি ঠিক গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব থাকে, শেষে জিজ্ঞাসা থাকে, তাহলে কি যেন অর্থে হোয়াট ইফ হতে পারে, কি যেন অর্থে কি হতে পারে, হোয়াট ইফ। এখন দেখো এই যে হোয়াট ডাজ লুক লাইক, এটা খুব সহজ, কারণ হলো যদি একটা জায়গা দেয়া থাকে যেমন লুক লাইক আছে, তাহলে অপর অংশ হোয়াট ডাজ হবে। আবার যদি দুইটা জায়গায় গ্যাপ থাকে, যে ধরো একটা টাইগার দেখতে কেমন, হোয়াট ডাজ এ টাইগার লুক লাইক, একটা টাইগার দেখতে কেমন। তো দুইটা গ্যাপ থাকতে পারে অথবা যে কোনো একটা অংশ দেয়া থাকবে, সেক্ষেত্রে আমরা হোয়াট ডাজ লুক লাইক ইউজ করব। ঠিক আছে, আর একটা ব্যাপার হলো হোয়াটস ইট লাইক, যেটা আছে হোয়াটস ইট লাইকটা আমরা কিভাবে করতে পারি। দেখো
এখানে আমরা দেখতেছি আরো উদাহরণ রয়েছে। দেখো হোয়াটস ইট লাইক বা হোয়াট ইজ জুলি লাইক। এই হোয়াটস ইট লাইক যেটা আছে, এই হোয়াটস ইট লাইকের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে যদি দেখি যে গ্যাপের পরে সরাসরি ভার প্লাস আইএনজি আছে এবং শেষে জিজ্ঞাসা আছে এবং শেষে কি আছে, তখন আমরা হোয়াটস ইট লাইক দিব। তাহলে কি হলো, আমরা যদি দেখি গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব, তাহলে হোয়াট ইফ। আচ্ছা, আমরা যদি দেখি যে গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি, এরপরে হলো জিজ্ঞাসা, তাহলে দিব কি হোয়াটস ইট লাইক। আর যদি দেখি যে এরকম হোয়াট ডাজ লুক লাইক বা দুইটা জায়গা আছে, দুইটা গ্যাপ আছে বা যে কোনো একটা অংশ আছে, কোনো কিছু দেখতে কেমন বোঝাতে আমরা হোয়াট ডাজ লুক লাইক দিব। ঠিক আছে, তো দেখো এটি একটি বোর্ড কোশ্চেন। আমরা দেখতে পাচ্ছি যে শেষে জিজ্ঞাসা আছে এবং সাবজেক্ট ভার্ব আছে, তাহলে আমরা কি দিব এখানে, কি হতে পারে, হোয়াট ইফ হবে। কি হবে, হোয়াট ইফ। আচ্ছা, এখানে হচ্ছে ড্যাশ সুইমিং, তো ভার প্লাস আইএনজি আছে, শেষে জিজ্ঞাসা আছে, তাহলে কি হতে পারে, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। আবার এই যে পিকক, একটা পিকক দেখতে কেমন, টাইগার দেখতে কেমন, হনুমান দেখতে কেমন, কোনো কিছু দেখতে কেমন, এর বোঝাতে যদি দুইটা গ্যাপ থাকে তাহলে হোয়াট ডাজ লুক লাইক হবে। ওকে, এই তিনটা একসাথে শেখানোর কারণ হচ্ছে এই তিনটা একসাথে থাকলে তোমরা কনফিউশনে পড়ো। তাহলে আমরা যেটা দেখলাম যে আমরা হোয়াট ইফ এর পরে, আমরা হোয়াট ইফ তখনই দিব যদি গ্যাপের পরে এরকম সাবজেক্ট ভার্ব থাকে এবং শেষে জিজ্ঞাসা থাকে। আমরা হোয়াটস ইট লাইক তখনই দিব যদি আমরা দেখি যে গ্যাপের পরে ভার প্লাস আইএনজি আছে এবং শেষে হলো জিজ্ঞাসা আছে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। দেখো আমরা এখানে কিছু স্পেশাল ফ্রেজ দেখব। এটা হলো অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার। তো অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারের আগে আমি একটু তোমাদেরকে বলি, দেখো এপাশে হলো ফিউচার আর এপাশে হলো প্রেজেন্ট, এমন একটি স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেই মাত্র সেই অর্থে অ্যাজ সুন অ্যাজ আসে। দেখো এপাশেও প্রেজেন্ট, এপাশেও প্রেজেন্ট। আমি আবারও বলছি অ্যাজ সুন অ্যাজ অর্থ যেই মাত্র সেই। ওকে, আচ্ছা, তো দেখো এখানে উদাহরণগুলো আমরা একটু দেখব। আমি একটু এই জায়গাটা একটু দেখো। আমরা একটা শর্টকাট এর আগের ক্লাসেও দেখেছি, তোমরা এর আগের ক্লাস যদি করে থাকো। দেখো আমরা বলেছিলাম যে এই যে ইফ, আনলেস, ইন কেস বা অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র সেই, বা অ্যাজ লং অ্যাজ, ওকে, এই যে ওয়ার্ডগুলো বা এই ওয়ার্ড যেগুলো আছে, এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হয়, ঠিক পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। পরে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। এখন কথা হচ্ছে যে একটু দেখো এখানে হচ্ছে তুমি যখন দেখতেছো যে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট আছে, এর ঠিক পরে হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বক্সের মধ্যে একসাথে আনলেস থাকতে পারে, ইনকেস থাকতে পারে, অ্যাজ সুন অ্যাজ থেকে প্রশ্ন হয়, টিল আনটিল থেকে হতে পারে, অ্যাজ লং অ্যাজ থেকেও প্রশ্ন হয়। তাহলে তুমি আসলে কোনটা দিবা, কারণ দেখতে তো সব একই রকম। এ পাশে প্রেজেন্ট বা ফিউচার, এই গ্যাপের পরে হলো প্রেজেন্ট, তাহলে তোমাকে অর্থ দেখতে হবে। কি দেখতে হবে? এজন্য আমি যেটা তোমাদেরকে শেখাতে চাই যে এগুলো, এই ধরনের প্র্যাকটিসগুলো একসাথে দেয়া। হ্যাঁ, এটা একটা স্ট্রাকচার, এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সেও কাজে লাগবে, সব জায়গায় লাগবে, অ্যাডমিশন টেস্টে লাগবে। এই শর্টকাট টেকনিকটা, একটা স্ট্রাকচারে 20টা স্ট্রাকচার। ওকে, তো আসো ধরো আমরা যদি একটু দেখি আনলেস কি, আনলেস হলো যেই মাত্র সেই। তো আনলেসের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, যেই মাত্র বৃষ্টি হয় আমরা হচ্ছে উই উইল গো ফর দ্য পিকনিক, তাহলে এটা হলো ফিউচার। ওকে, আচ্ছা, তো এখানে দেখো আনলেসের পরে অ্যাজ সুন অ্যাজ আছে, যে যেই মাত্র সেই অর্থে। ওকে, অ্যাজ লং অ্যাজ আছে পর্যন্ত অর্থে, এই শর্তে যে অর্থে।
যে এই দেখো ফিউচার ইনডিফিনিট, দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার, গরিবরা ততদিন পর্যন্ত দুর্ভোগ পোয়াতে থাকবে হচ্ছে অ্যাজ লং অ্যাজ দে আর ইলিটারেট, তারা যদি এভাবেই অশিক্ষিত থেকে যায় তাহলে তারা কি এভাবেই দুঃখ কষ্ট দুর্ভোগ পোয়াবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখছি কয়েকটা বোর্ডে আসছে এবং এই এটার স্ট্রাকচারও তাই, ফিউচার এ পাশে প্রেজেন্ট, তাহলে অর্থটার ফ্যাক্ট। হ্যাঁ দেখো ইনকেস অর্থ সম্ভাবনা অর্থে যদি, হ্যাঁ ইউ ক্যান টেক অ্যান আমব্রেলা, তুমি একটা ছাতা নিতে পারো, ইনকেস ইট রেইনস, যদি বৃষ্টি হয়। তো এখন খেয়াল করো যে এখানে যে বাক্যটা রয়েছে যে এখানে কিন্তু স্ট্রাকচার আমরা দেখতেছি যে প্রথমে ফিউচার পরে প্রেজেন্ট, তো আমাদের ওই স্ট্রাকচারের সাথে কিন্তু মিলে, সব স্ট্রাকচারের সাথে মিলতেছে। এই যে এ পাশে প্রেজেন্ট বা ফিউচার, কিন্তু এই যে ইফ আনলেস ইন কেস অ্যাজ লং অ্যাজ এর ঠিক পরেরটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট হবে। পরেরটা কি হবে? ইয়েস, তাহলে স্ট্রাকচার তো সেম, তাহলে মূল বিষয় হলো এখানে অর্থ। ইনকেস হলো সম্ভাবনা অর্থে যদি, সম্ভাবনা অর্থে তাহলে দেখো যে টুমরো আই উইল বি ভেরি বিজি, আমি খুবই ব্যস্ত, সো আই উইল সে গুড বাই, আমি তোমাদেরকে গুড বাই বলবো, এখনই গুড বাই বলতে চাই। ইন কেস সম্ভাবনা অর্থে যদি, আই ডোন্ট সি ইউ এগেইন, তোমাকে যদি আমি পুনরায় না দেখি। আশা করি বুঝতে পারছো। ওকে, তো তাহলে এখানে অর্থটা ফ্যাক্ট, হ্যাঁ দেখতে একই রকম। যেমন দেখো আমরা আবারও দেখি স্ট্রাকচারটা, আনলেস আসে, বোর্ডে এসেছে ইনকেস, বোর্ডে অ্যাজ সুন অ্যাজ আসছে, টিল আনটিল আসছে, অ্যাজ লং অ্যাজ আসছে। তো আনলেস মানে যদি না, ইনকেস হলো সম্ভাবনা অর্থে যদি, আর অ্যাজ সুন অ্যাজ অর্থ যেই মাত্র সেই, আর অ্যাজ লং অ্যাজ অর্থ পর্যন্ত বা শর্ত অর্থে অনেক সময় ব্যবহৃত হয়, যদি অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এখন এই যে চারটা ওয়ার্ড আমরা দেখলাম, এই চারটা ওয়ার্ডের ঠিক পরেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দেখব। এই যে চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ডের ঠিক পরে হলো প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ঠিক পরে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা কিন্তু ফিউচার দিব না, তাহলে এগুলো অর্থ অনুসারে বসবে। যেমন দেখো যদি পরীক্ষায় এইগুলো সব একসাথে চলে আসে, দেখো এখানে অ্যাজ লং অ্যাজ আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, ইন কেস আছে, আবার আনলেসও আছে, এগুলো সব কিন্তু বোর্ড কোশ্চেন। তোমরা খেয়াল করবে এগুলো সবই হলো বোর্ড কোশ্চেন, বোর্ডের কোশ্চেন। ক্লিয়ার? এখন আসো যে এখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একটু খেয়াল করবে যে এখানে আমরা যদি অ্যাজ লং অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, ইন কেস এবং আনলেস দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট আছে। আচ্ছা, এই যে ডি নাম্বার ফিউচার ইনডিফিনিট প্রেজেন্ট আছে। ধরে নাও এই চারটায় আছে, চারটাতে একই স্ট্রাকচার। একইভাবে ধরো যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোশ্চেন নাম্বার এইচ নাম্বারে হচ্ছে দেখতে পাচ্ছি, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে জে নাম্বার, এই চারটা জায়গাতে কিন্তু এই স্ট্রাকচারটা আছে। কোন স্ট্রাকচার? এইটা। এখন দেখতে তো একই রকম, তাহলে এটা এই আমরা এক কনফিউশন দূর করার জন্য আমরা একসাথে শিখতেছি। কনফিউশনটা কি? যে আসলে তো দেখতে একই রকম, তাহলে কখন কোনটা হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি এখানে আনলেস ইউজ করি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তোমার ফলাফল ভালো হবে না। তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা এটা দেখলাম যে এটা যদি না অর্থে আসছে, কিন্তু স্ট্রাকচার কিন্তু সেম, আনলেসের পরেও প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে অ্যাজ লং অ্যাজ এর পরেও প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা দেখছি দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার, বলছে গরিবরা এভাবেই দুর্ভোগ দুর্দশা পোয়াতে থাকবে যদি না এই শর্তে বা যতক্ষণ পর্যন্ত দে আর ইলিটারেট, তারা অশিক্ষিত থাকে। অশিক্ষিত থেকে শিক্ষিত না হওয়া পর্যন্ত তাদের দুঃখ কষ্ট কমবে না। আবার দেখো মাদার ক্রাইজ লাউডলি, মা খুব জোরে জোরে কান্নাকাটি করে ওঠে যখনই সে কোনো একটা ব্যাড নিউজ শোনে। তো সেক্ষেত্রে এই যে আমরা দেখলাম যে যেই মাত্র সেই অর্থে এটা আসছে, অ্যাজ সুন অ্যাজ শি গেটস দ্য ব্যাড নিউজ, যেই মাত্র সেই ব্যাড নিউজ শুনে সে কান্নাকাটি করে বা চিৎকার করে ওঠে। দেখো বলছে টুমরো, আমি খুব বিজি থাকবো, আগামীকাল বিজি থাকবো, সুতরাং আমি এখনই তোমাকে গুড বাই বলে দিচ্ছি। যদি তোমার সাথে দেখা না হয়, তাহলে এটা সম্ভাবনা অর্থে এটা কিন্তু ইন কেস আসবে। তো তাহলে ব্যাপারটা হলো দেখতে কিন্তু এই চারটা একই রকম। সেক্ষেত্রে
দেখতে একরকম হলেও আমাদের এখানে কোনোভাবে, আমি আবারও বলছি, দেখতে একরকম হলেও এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, এখানে খেয়াল করো, এই 4টা বাক্য কিন্তু দেখতে একই রকম, কিন্তু এখানে অর্থগত কারণে কোনো ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে, দেখো আমরা এখানে যেটা দেখলাম যে আসলে এই 4টা অর্থের অমিল আছে, কিন্তু স্ট্রাকচার কিন্তু একই রকম, স্ট্রাকচার কিন্তু এই সেম স্ট্রাকচার হয়েছে। সো এই কারণে আমরা একসাথে দেখলাম যাতে আমাদের পরীক্ষার হলে কনফিউশন না হই। এই 4টা আমরা একসাথে দেখলাম যাতে পরীক্ষার হলে আমরা কনফিউজড হয়ে না যাই। ঠিক আছে, তো এগুলো আসলে আর যেগুলো আছে এগুলো সহজ, আমরা আলোচনা করি নাই এমন কিছু আছে, যেমন ইট আর দেয়ারের ব্যবহার। ইটের পর তো সবসময় ভার্ব সিঙ্গুলার হয়, দেয়ারের ক্ষেত্রে কি হয় যে পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। হ্যাঁ, যেমন দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স, মঙ্গল গ্রহে কোনো জীবনের অস্তিত্ব নাই। এবং আমরা এটাও জানি যে দেয়ার যদি শুরুতে বসে তাহলে তার বাংলা অর্থটা উজ্জ্ব থাকে, যেমন দেয়ার লিভড এ ওয়াইজ ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নোন টু অল। বলছে একটা গ্রামে বা কোনো একটা জায়গায় একজন বিখ্যাত লোক বা জ্ঞানী লোক বসবাস করতো, কিন্তু সে সবার কাছে খুব বেশি পরিচিত নয়। ওকে, তো আসলে আমরা এভাবে দেয়ারের ব্যবহারটা সম্পর্কে ধারণা নেব যে দেয়ারের পরে প্লুরালও হয়। যেমন দেখো, দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক নদী আছে, কিন্তু এখানে ইট তো আর হবে না, কারণ দেয়ারের পরেই প্লুরাল হয় বা আর হবে বা প্লুরাল হয়। তো আশা করি বুঝতে পেরেছ, এটা এখানে আমাদের মোটামুটি যেগুলো টাচ করার প্রয়োজন ছিল আমরা দেখেছি। আমরা এখন একটু রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্ব, তো দেখো আমরা এই বিষয়টা জানি, টেন্সের খুব সহজ কিছুই। আমরা শুরুতেই প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। দেখো, অলওয়েজ, ওফেন, রেগুলারলি, সামটাইমস, এভরিডে, অকেশনালি, এভরি ইয়ার, এভরি মান্থ, এভরিডে, রেগুলারলি, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আমরা জানি এটা। তো দেখো, যেমন দেখো, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা জানি যে ফুটবল খেলায় আসলে 90 মিনিটের খেলা, তো ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে, ইট রানস। ওকে, যদিও এখানে আসলে কোনো টাইম মার্কার ছিল না, কিন্তু এটা তো চিরন্তন সত্য, বা আমরা এই খেলা সম্পর্কে জানি বা খেলার রুলস জানি, এ কারণে এটা সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিটি হবে। ওকে, এরপরে আসো, দ্য রেজাল্ট ড্যাশ। তো এখন রেজাল্ট তো অবশ্যই সিঙ্গুলার, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। দ্য রেজাল্ট তাহলে রিমেইনস হতে পারে, এটাও কোনো টাইম মার্কার নেই, কিন্তু এটা বুঝে নিতে হচ্ছে যে ফুটবল, ক্রিকেট, এই খেলাগুলোতে আসলে রেজাল্ট অনেক সময় এটা আনসার্টেইন থাকে। হ্যাঁ, শেষ মুহূর্তে ওই খেলা ঘুরে যায়, কে জিতবে কে হারবে এটা আসলে আনসার্টেইন। তো এটা আমরা দেখলাম। প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কিন্তু এটাকে হচ্ছে জানি, প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা জানি যে নেগেটিভ করতে গেলে সাধারণত ডু নট বা ডাজ নট আসে। তো এখানে যেহেতু নট সাপোর্ট আছে, তাহলে আইডিয়াল পারসন ডু নট বা ডোন্ট সাপোর্ট দেমসেলভস হবে। ওকে, তো দেখো, রুল 2 এখানে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে বলছে। তো তোমরা জানো যে নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করে থাকি। তো এখানে ডে বাই ডে আছে, যদি ইনক্রিজ থাকতো, যে এখন জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে ইজ ইনক্রিজিং। হ্যাঁ, তো এই ওয়ার্ডগুলো থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আসো আমরা একটু পারফেক্ট সম্পর্কে জানি। পারফেক্টে আসলে কি কি থাকে, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এগুলো থাকলে কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়। তো এই টাইম মার্কারগুলো আমাদের আসলে মনে রাখা দরকার। দেখো, আমরা জানি যে অতীত সময় অর্থাৎ ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগো, বিফোর ইত্যাদি থাকলে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট করি। পাস্ট ইনডিফিনিট হলে কি হয়, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন ওয়ান্স, একদা, বসবাস করতো, তো লিভের পাস্ট হলো লিভড। তো টাইটানিকের ঘটনা আমরা জানি 1912 সাল, অবশ্যই অতীত সময়, তাহলে সেইলের পাস্ট কি হবে, সেইলড। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো।
আমরা টেন্সের এই চারটা বেশি প্রয়োজন হয়, হ্যাঁ আমাদের বিশেষ করে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার তো সহজ, টুমরো, দ্য নেক্সট ইয়ার, ভবিষ্যৎ সময়, এগুলো থাকলে কি হয়, ফিউচার হয়, তাই না? এবং আমরা জানি যে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা শ্যাল বা উইল ইউজ করি, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। আর আমরা তো এটাও জানি খুবই সহজ যে মডাল ভার্বের পরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়, তাই না? ইয়াস। তো দেখো এই নন ফাইনাইট ভার্ব নিয়ে একটু কথা আছে। ধরে নাও একটা বাক্যে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, এরপরে কোনো রিলেটিভ প্রোনাউন নেই। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হুইস, হোয়াট, সো ডট ডট দ্যাট, সো দ্যাট, অ্যাজ সিন্স, বিকজ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এগুলো না থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে সাধারণত একটা মেইন ভার্ব থাকলে অপার ভার্বটা সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়। আবার যদি কর্তা নিষ্ক্রিয় হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল। কর্তা নিষ্ক্রিয় হলে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো আমরা একটু এই বাক্যটা দেখি। ফুটবল খেলা নিয়ে আসছে এবং এটা ঢাকা বোর্ডের প্রশ্ন। দেখো তোমরা, সেটা হচ্ছে ফুটবল ইজ দ্য মোস্ট এক্সাইটিং গেম। তাহলে ইজ কিন্তু একটা মেইন ভার্ব। ওকে, ইজ একটা মেইন ভার্ব। আমি একটা মেইন ভার্ব পাইছি, এখানে কোনো রিলেটিভ প্রোনাউন নেই, হু, হুইজ, দ্যাট, এগুলো কিচ্ছু নেই। অপার একটি ভার্ব আছে। তো এই গেম কি, ফুটবল বা গেম, সে এক্সাইটিং গেম, কিন্তু সে কি নিজে নিজেকে খেলতে পারে, না মানুষের দ্বারা খেলা হয়? তো আমরা বললাম যে অপার একটি ভার্ব যদি কর্তা নিষ্ক্রিয় হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এটা কি প্লে হবে না প্লেইড হবে? নিশ্চয়ই হবে প্লেইড। কি হবে? প্লেইড হবে। ক্লিয়ার? আচ্ছা, দেখো বলছে এনি ফুটবল টুর্নামেন্ট। আচ্ছা, ফুটবল টুর্নামেন্ট কি নিজে নিজেকে অ্যারেঞ্জ করতে পারে? ক্যান বি এক্সাইটিং, এই ক্যান বি তো মেইন ভার্ব, আর এখানে কিন্তু কোনো রিলেটিভ প্রোনাউন নেই। তাহলে আমি একটি মেইন ভার্ব ক্যান বি পেয়েছি। তাহলে এই টুর্নামেন্ট বা ফুটবল সে কি নিজে নিজেকে অ্যারেঞ্জ করতে পারে? পারে না। তাহলে কর্তা যদি নিষ্ক্রিয় হয়, গেম নিজে নিজেকে খেলতে পারে না, এজন্য প্লেড হয়েছিল। ফুটবল টুর্নামেন্ট নিজে নিজেকে অ্যারেঞ্জ করতে পারে না। ক্যান বি একটা মেইন ভার্ব আছে, অপার একটি ভার্ব আছে, তাহলে এটা অ্যারেঞ্জিং না অ্যারেঞ্জড? কি হবে? অ্যারেঞ্জড হবে। কি হবে? অ্যারেঞ্জড। এইটা একটু দেখো তো। আই কিলড এ সি বার্ড, আমি একটা সামুদ্রিক পাখিকে হত্যা করছিলাম। তোমরা এই গল্প জানো, একজন বৃদ্ধ নাবিক তার শেষ সমুদ্র যাত্রায় গেছিল এবং সে একটা অ্যালবাট্রস পাখিকে হত্যা করছিল। এখন এই অ্যালবাট্রস পাখি, বাস পাখি, সে কি নিজে নিজেকে বলে যে আমি অ্যালবাট্রস, না মানুষের দ্বারা ডাকা হয় অ্যালবাট্রস? তাহলে হি কিলড, হি বলতে সেই বৃদ্ধ নাবিক, কিলড আ সি বার্ড, একটা সামুদ্রিক পাখিকে হত্যা করছিল। বার্ড কি নিজে নিজেকে ডাকতো যে আমি অ্যালবাট্রস, না মানুষের দ্বারা ডাকা হয়? এই ডাকা কাজটা অ্যাক্টিভ না প্যাসিভ? তাহলে এটা কলিং না কল্ড? কলিং হবে না কল্ড হবে? ওকে, কল্ড হবে। এখন দেখো আমরা আরেকটু দেখি। ফুটবল ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস। হ্যাঁ, দুইটা দলের মধ্যে খেলা হয়। ইজ অ্যারেঞ্জড কিন্তু মেইন ভার্ব, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। ইজ অ্যারেঞ্জড, শুধু অ্যারেঞ্জড তো হতে পারতো না, কারণ ফুটবল অ্যারেঞ্জড দিলে এটা মেইন ভার্ব হয় না। যেমন রাইস ইটেন বাই মি হয় না, কিন্তু রাইস ইজ ইটেন বাই মি প্যাসিভ ভয়েসের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য। রাইস ইজ ইটেন বাই মি, যেটা দিয়ে আমরা সাধারণত প্রথম ভয়েস, যেটা দিয়ে আমরা সবাই জীবনের প্রথম ভয়েস চেঞ্জ শিখছি। তো যাই হোক, ফুটবল ইজ অ্যারেঞ্জড, এটা কিন্তু মেইন ভার্ব। এখন অপার একটি ভার্ব আছে এবং বলছে প্রত্যেকটা দলে 11 জন প্লেয়ার থাকে। এটা কিন্তু আর প্যাসিভ না, এটা জাস্ট 11 জন প্লেয়ার থাকে সাধারণভাবে বলছে। সুতরাং এক্ষেত্রে একটা মেইন ভার্ব পেয়েছি, অপার একটি ভার্ব আসছে, আমরা জানি ভার্ব প্লাস কি করব? আইএনজি। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে কর্তা নিষ্ক্রিয় হলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, আর যদি সাধারণভাবে হয় বা কর্তা এই কাজটা করতে পারে সেক্ষেত্রে আমরা দিব ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এবার আসো, আমরা জানি যে মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়, তাই না? অ্যাক্টিভ আর প্যাসিভের একটা বিষয় আছে। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে টুর পরে বা মডাল ভার্বের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। কি হয়? বেস ফর্ম হয়।
আরেকটা বিষয় যে ডু নট, ডাজ নট, ডিড নট, এই ডু ডাজ ডিড এটা নেগেটিভ বাক্য যদি হয় এরপরেও কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। যেমন দেখো, হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং। ওই যে এক অলস রাজা ছিল, সে কী করতো, সে কোনো কাজ করতো না, এমন মোটা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, নিজে নিজে চলতে পারতো না। পরে ডাক্তার বলছে সে খুবই বিচক্ষণ ছিল, সে কোনো ওষুধ দেয় নাই, সে ব্যায়াম করতে বলছে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলছে। তো সেই গল্প। তো ডিড নট, ডু নট বা ডাজ নট এরপর ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। কি হবে? এখন আমরা এটা তো দেখলাম, বা মে হলো মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা। কিন্তু একটু আগে আমরা এটা শিখেছি যে মডাল ভার্বের এটা যদি প্যাসিভ হয়, যে কোনো মডালে অতিরিক্ত বি আসে এবং প্যাসিভ ভয়েস মানে এই ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন বলছে ইফ এ ম্যান রিপ্রেন্টস ট্রুলি, যদি একটা লোক সত্যি সত্যি সে অনুশোচনা করে, সত্যিকার অর্থে ফর হিজ মিসডিড, তার অপরাধের জন্য, সে যদি অপকর্মের জন্য সে সত্যই যদি অনুশোচনা করে, তাকে আল্লাহ হয়তো বা সৃষ্টিকর্তা হয়তো ক্ষমা করে দিতে পারে, হতে পারে। সে ক্ষমা করে দিবে না সৃষ্টিকর্তা ক্ষমা করে দিবে? সে নিজেকে ক্ষমা করবে না সৃষ্টিকর্তা দ্বারা ক্ষমা করা হবে? তাহলে হি বলতে এই সেই অপরাধ করা লোকটা, সুতরাং এটা প্যাসিভ হবে বি, ফরগিভ, ফরগেভ, ফরগিভেন। আশা করি বুঝতে পারছো। প্যাসিভ হলে এরকম বি হবে, ঠিক আছে? ওকে, ইন দ্য লং রান হি উইল ড্যাশ টু দ্য ল্যান্ড অফ ডেথ, তাকে আসলে বিস্মৃতিতে সে চলে যাবে। তো যাই হোক, এভাবে আমরা বাক্যগুলো দেখব। আমাদের মনে রাখা দরকার যে গেট, হ্যাভ, টু বি, বিং এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, গেট, বি, বিং ইত্যাদি ইত্যাদি। কারণ হচ্ছে এইগুলোর ব্যবহার খুব বেশি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, বিং, হ্যাভিং, গেটিং, হ্যাঁ, এর ব্যবহার খুব বেশি। এ কারণে আমরা এটা একটু খেয়াল করব যে এগুলোর পরে ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল হবে। কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল। প্যাসিভ ভয়েস তো আমরা শিখতেছি অলরেডি, আমরা প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলতেছি। আমরা এটাও জানি যে টুর পর সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। যেমন এখানে আছে, সে নিউ মার্কেটে গেছে ড্রেস কিনতে, টু বাই এ ড্রেস, টু বাই এ ড্রেস। তো টুর পরে ভার্বের বেস ফর্ম আমরা জানি। রাইট ফর্ম অফ ভার্বে খুবই কমন একটি উদাহরণ, সেটা হচ্ছে যে টু ব্যতীত যে প্রেপোজিশনগুলো আছে, এই টু ব্যতীত প্রেপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি। যেমন আই ডোন্ট বিলিভ ইন, এই তো ইন হলো টু ব্যতীত প্রেপোজিশন, তো ওভারলোড হবে না, ওভারলোডিং মাই স্টোমাক। ঠিক আছে? এটা কোনো এক মহিলা বলছিল যে আমি আসলে আমার স্টোমাক বা পেট বেশি ভরাটাকে পছন্দ করি না, কিন্তু সে আসলে অনেক খাবার খাইছিল। এরকম অনেক আপুরা আছে যারা হচ্ছে হোটেলে বা রেস্টুরেন্টে গিয়ে বলে না না কিছুই খাবো না, পরে দেখা যাচ্ছে 8 থেকে 10 রকম খাবার সে অর্ডার করে ফেলছে। ঠিক আছে? তো দেখো, তো হোয়াইল এর পরেও আসলে আমরা এখানে ভার্ব প্লাস কি দিয়ে দেখছি? আইএনজি হবে। তাহলে এভাবে টু ব্যতীত প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হতে পারে। ঠিক আছে? এগুলো ব্যতিক্রম, এগুলো আবার টু থাকা সত্ত্বেও ভার্ব প্লাস আইএনজি। আবারও বলছি, এগুলো হচ্ছে টু থাকা সত্ত্বেও ভার্ব প্লাস আইএনজি। যেমন দেখো, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু মানে জন্য বা উদ্দেশ্যে। আবার অভ্যাসের ক্ষেত্রে হচ্ছে বি ইউজ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। অথবা উড ইউ মাইন্ড, এগুলোর ক্ষেত্রে পরবর্তী যে ভার্ব আসে, ভার্ব প্লাস কি হয়? আইএনজি। অর্থাৎ শুধু টুর পরে ভার্বের বেস ফর্ম, টু ব্যতীত প্রিপজিশন হলে সর্বদা ভার্ব প্লাস আইএনজি। আর এখানে যে ওয়ার্ডগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি আসে লুক ফরওয়ার্ড টু, বিশেষ করে উইথ আ ভিউ টু, বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু। এগুলোর পর আরেকটি ভার্ব আসলে সাধারণত ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। ওকে, আচ্ছা দেখো, আমরা একটু খেয়াল করি। বলছি দ্য ওল্ড সেলর প্রেইড আটমোস্ট, একেবারে সর্বোচ্চ সে প্রার্থনা করছিল সৃষ্টিকর্তার কাছে, উইথ আ ভিউ টু ড্যাশ রিলিভ, যা আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে? তো উইথ আ ভিউ টুর পরে এটা কিন্তু ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। গেটিং করতে গেলে কিন্তু ডবল টি লাগে, হ্যাঁ, উইথ আ ভিউ টু গেটিং রিলিভ, উইথ আ ভিউ টু, এই যে গেটিং রিলিভ, গেটিং বানানটা খেয়াল করো। এই যে লুক ফরওয়ার্ড টু এরপর ভার্ব প্লাস আইএনজি হবে, হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি। ওকে, দেখো
তো এই উদাহরণ আমরা একটু আগে দেখছিলাম যে পাস্ট পার্টিসিপল কখন আর তোমার ভার প্লাস আইএনজি কখন। আবার একটু দেখি যে ধরো হি কমিটেড এ ক্রাইম, ওই সে বৃদ্ধ নাবিক একটা পাখি হত্যা করে অপরাধ করে ফেলছে। এবার এই কিল করা, হত্যা করা কাজটা কিন্তু সে নিজেই করছে, তাহলে কমিটেড ওয়ার্ডটা একটা মেইন ভার্ব, তাহলে কিলিং এ সি বার্ড, কিলিং এ। এবার আমরা দেখছিলাম যে কল্ড অ্যালবাট্রস, কল্ড অ্যালবাট্রস, তাকে অ্যালবাট্রস নামে ডাকা হয়। এখন সে কি নিজেকে ডাকে না, আমাদের দ্বারা ডাকা হয়, ব্যক্তি দ্বারা, মানুষ দ্বারা ডাকা হয়। তাহলে এই যে একটা মেইন ভার্ব ছিল পাস্ট ইনডিফিনিট, অতীতের ঘটনা, অপার একটা ভার্ব আসছে, ভার্ব প্লাস কি আইএনজি, আর এই কলের পাস্ট পার্টিসিপল হলো কল্ড। ওকে, তো কেন কল্ড হলো? কারণ পাখি নিজেকে ডাকে না, মানুষের দ্বারা ডাকা হয়। প্যাসিভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এই হত্যা করা কাজটা সে নিজে করছে, বৃদ্ধ নাবিক করেছিল, এজন্য কিল আছে, অপার একটি ভার্ব সাধারণত ভার্ব প্লাস আইএনজি হবে। এটা কিন্তু খুব সাপোর্টিভ একটি বিষয়। ওকে, তো এই বিষয়গুলো আমরা দেখব। 15 নম্বরে বলছে বাক্যের প্রথম প্রেপোজিশনের আগের ওয়ার্ড অনুসারে ভার বসে। অফ হলো প্রথম প্রেপোজিশন, তাহলে কালার সিঙ্গুলার, এজন্য কিন্তু ইজ হয়েছে। আইস অনুসারে কিন্তু হয়নি। একইভাবে ইন হলো প্রথম প্রিপোজিশন, ফিল্ড অনুসারে কিন্তু এখানে ইজ হয়নি। প্রথম প্রেপোজিশন ইন, এর পূর্বে প্লেয়ার্স অনুসারে আর হয়েছে। তো এটা একটু খেয়াল রাখবে যে বাক্যের প্রথম প্রেপোজিশনের আগের ওয়ার্ড অনুসারে ভার বসবে। ওকে, আমরা আরেকটা বিষয় জানি যে এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, সামওয়ান, সামবডি, সামথিং। তো এই যে এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এই যে বিষয়গুলো আছে, এগুলো এরপর ভার্ব সিঙ্গুলার হয়। ভার্ব কি হয়? সিঙ্গুলার। এভরিবডি, টেক না টেক্স বলো তো? টেক্স হবে। কি হবে? টেক্স। ওকে, দেখো এখানে একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, তো প্যাসেজটা আমরা একটু ট্রাই করি। তো আমরা আজকে পড়ছি যে এভরিডে, এভরি মান্থ এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো রোড মিস আপ বলতে সড়ক দুর্ঘটনা, এটা অবশ্যই সিঙ্গুলার, তো সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস হবে, হ্যাপেন্স। আমরা আজকে পড়ছিলাম যে রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে ইট হ্যাজ রাইজ, রোজ, রাইজেন হতে পারে। তো এই হ্যাজ রাইজেন এটা কিন্তু মেইন ভার্ব, যে রিসেন্টলি এই রোড অ্যাক্সিডেন্টটা অনেক বেশি বেড়ে গেছে এবং এটা ড্যাশ এ হেভি টোল অফ হিউম্যান লাইফস, প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে। তাহলে একটা মেইন ভার্ব হ্যাজ রাইজেন আমি পেয়েছি, অপর একটি ভার্ব আছে, সাধারণত ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। এবার দেখো, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস বলছে পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকণ্ঠায় থাকে যখন সামওয়ান, একটু আগে পড়লাম, সামওয়ান, সামবডি থাকলে ভার্ব সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার বলতে ভার্বের সাথে এস বাই এস হবে। ট্রাভেলস ইন এ বাস, যখন বাসে কোনো পরিবারের সদস্য থাকে, অন্যরা টেনশনে থাকে যে আসলে কোনো দুর্ঘটনা ঘটে কিনা। ওই অধিকাংশ ক্ষেত্রে রেকলেস ড্রাইভিং, বেপরোয়াভাবে গাড়ি চালানো। এখন এই ড্রাইভিং ওয়ার্ডটা তো সিঙ্গুলার, তাহলে কজ না কজেস? প্রেজেন্ট টেন্স, কজেস রোড অ্যাক্সিডেন্ট ঘটায়। তো বলছে ড্রাইভার্সদের একটা বদ অভ্যাস আছে যে তারা ট্রাফিক রুলস ভায়োলেট করতে চায়। তো টু ব্যতীত প্রিপোজিশন হলো অফ, এর পরে হলো অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস। বলছে রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি, এটা কমানো যেত, ক্যান বি লেসেন, বি আছে, আমরা শিখছি যে বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে লেসেন্ড হবে। বলছে রোড অ্যাক্সিডেন্ট কমানো যেত যদি আমরা দেখতাম যে ভেহিকেলসগুলো কেয়ারফুলি চালানো হচ্ছে। লোকজনের উচিত, পিপুল শুড বি কনশাস, মানুষের সচেতন হওয়া উচিত ইন দিস রেসপেক্ট, এই বিষয়ে। হোয়াইল, এই যে হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি হবে, এখানে ক্রস থেকে হবে কি? তো এখানে ক্রসিং হবে, ক্রস থেকে ক্রসিং। এরপরে দেখতেছি ট্রাভেল, ভার্বের পর আরেকটা ভার্ব, তাহলে আইএনজি হতে পারে, ট্রাভেলিং, এই ক্লাইম্বিং হতে পারে। আমরা আজকে পড়ছি উইথ আ ভিউ টু অর্থ জন্যে, উইথ আ ভিউ টু হলে লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, বি ইউজ টু থাকলে টু থাকা সত্ত্বেও ভার্ব প্লাস আইএনজি। তাহলে কন্ট্রোল না কন্ট্রোলিং, কি হবে? কন্ট্রোলিং। উত্তরগুলো দেখো, আর এখানে কন্ট্রোলিংয়ে কিন্তু ডবল এল, হ্যাঁ। ওকে, আচ্ছা দেখো আমরা আরেকটি প্যাসেজ দেখতে পারি, ঠিক আছে? দেখো
এখানে দেখলে আমরা বুঝবো ইংলিশের পরে বি ভার্ব বলতে বর্তমানে হলে তো অ্যাম ইজ আর হবে, ইংলিশ সিঙ্গুলার, তাহলে ইংলিশ ইজ। এখন ইট লার্ন টু কমিউনিকেট উইথ ফরেনার্স। তো ইট বলতে ইংলিশ কি নিজে নিজেকে শিখবে? ইংলিশ কি নিজে নিজেকে শেখে, না মানুষের দ্বারা শেখা হয়? তো সেক্ষেত্রে এটা তো প্যাসিভ, প্যাসিভের ক্ষেত্রে প্রেজেন্ট হলে অ্যাম ইজ আর আসে, তো ইটের পরে তো ইজ হবে, ইট ইজ। লার্নের পাস্ট পার্টিসিপল হলো লার্নড, ইট ইজ লার্নড, এটা শেখা হয়। টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স, বিদেশিদের সাথে কথা বলার জন্য ভেরিয়াস পারপাসে লাগে। দেখো একটা টেকনিক আছে, অ্যান্ডের পর যদি ভার প্লাস আইএনজি হয় পূর্বেও ভার প্লাস আইএনজি হবে। তাহলে এখানে যেহেতু এক্সচেঞ্জিং আছে অ্যান্ডের পরে, এখানে মেইনটেইনিং হবে। কি হবে? মেইনটেইনিং। বলছে দেয়ার আর অলসো সার্টেন জবস, আর একটা মেইন ভার্ব, এই হুইচ রিলেটিভ প্রোনাউন। অনেকগুলো জব আছে যেগুলোতে ইংলিশ জানা প্রয়োজন। তো হুইচের পূর্বের সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, জবস ওয়ার্ডটা প্লুরাল, তাহলে ভার্বও প্লুরাল। ভার্ব প্লুরাল বলতে ভার্বের সাথে এস বাই এস হবে না। জবস হুইচ রিকোয়ার, রিকোয়ারই থাকবে। এবার বলছে দ্য জবস অফ পাইলট, আমরা একটু আগে পড়লাম বাক্যের প্রথম প্রেপোজিশনের আগের ওয়ার্ড অনুসারে ভার্ব, জবস ওয়ার্ডটা প্লুরাল, এ কারণে অনেক দূরের ওয়ার্ড, কিন্তু এই জবস অনুসারেই কিন্তু এটা বর্তমান হওয়ার কারণে এবং জবস প্লুরাল হওয়ার কারণে আর হয়েছে। কি হয়েছে উত্তর? আর। দেখো এই স্টুডেন্ট ড্যাশ, তো তোমরা অনেকে ভুল করতে পারো এটা। মাস্ট লার্ন একটা মেইন ভার্ব, এই একটি বাক্যে একটা মেইন ভার্ব পেয়েছি, যে যদি কেউ বিদেশে হায়ার স্টাডিজের জন্য যেতে চায় তাহলে তাকে অবশ্যই ইংলিশ জানতে হবে, শিখতে হবে। তো মাস্ট লার্ন একটা মেইন ভার্ব আছে, আমরা শিখেছি অপর একটি ভার্ব সাধারণত ভার প্লাস আইএনজি হয়। তো অবশ্যই তাহলে স্টুডেন্ট উইশিং টু গো ফর হায়ার স্টাডিজ হবে। একইভাবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি বইগুলো, অ্যাডভান্স বইগুলো আর ফ্রি মোস্টলি ড্যাশ, বই তো নিজে নিজেকে লেখে না, আমাদের দ্বারা লেখা হয়, মানুষ দ্বারা লেখা হয়, আর আছে প্যাসিভ, রাইট, রোট, রিটেন ইন ইংলিশ। সো দ্য ইম্পর্টেন্স আর ডিমান্ড অফ লার্নিং ইংলিশ অনেক বেশি, এবং আমাদের আমরা উন্নতি করতে চাইলে ক্যান ইন নো এ বি, কোনোভাবে আমরা ইগনোর করতে পারবো না। তো আমরা শিখেছি আজকে বি, টু বি, বিং, এগুলোর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ক্যান বি ইগনোরড, এই ওয়ার্ডটি রয়েছে, ক্যান বি ইগনোরড। এবার দেখো, তো এখানে ইংলিশ নিয়ে কথা হচ্ছিল, তো শুড হলো মডাল ভার্ব, বলছে আমাদের ইংলিশের গুরুত্ব দিতে হবে অনেক বেশি। তো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফ্রম পুটই থাকবে। আমরা একটু আগে শিখছি যে টু ব্যতীত প্রিপোজিশনের পরে সর্বদা ভার্ব প্লাস আইএনজি হয়। তো অনের পরে লার্ন না হয়ে হবে কি? লার্নিং। তো এভাবে তোমরা আসলে প্র্যাকটিস করতে পারো, আমরা উত্তরগুলো দেখতে পারি, এবং আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে এটুকুই আলোচনা ছিল। আশা করি রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।